আজকের সংযুক্ত মোর্চার ডাকা এই নির্বাচনী সভায় উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিবর্গ এসেছেন। আমাদের ঘরের মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আপা এসেছেন। আদিবাসী সম্প্রদায়ের আমার গুরুজন ব্যক্তিবর্গ, কুর্মী সম্প্রদায়ের, নায়ক সম্প্রদায়ের, সর্ব সম্প্রদায়ের আমার গুরুজন ব্যক্তিবর্গ এবং মাতৃমণ্ডলী। এই প্রখর রৌদ্রতাপের মধ্যেও আপনারা আমাদের সভায় উপস্থিত থেকে একটা কথা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের অক্ষয় সাতটা, যে আমাদের খুব স্নেহের ভাই, সেই অক্ষয় সাতটার এবার কপাল চকচক করছে। তার কপাল চকচক করছে কারণ আপনারা প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন তার সমর্থনে। আপনাদের প্রত্যেককে তাই এই সংযুক্ত মোর্চার মঞ্চ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাব। দেখুন, আমি আপনাদের কাছে বিস্তারিত ভাষণ দেবার জন্য আসিনি। আমি আপনাদের কাছে শুধু এসেছি একটা কথা বলার জন্য, সেটা হলো এই যে আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে, আপনাদের জীবনের উপলব্ধি দিয়ে বিচার করে দেখুন যে যারা যা বলেছে তারা তা করেছে কিনা। তৃণমূল ক্ষমতায় 10 বছর, আজ আপনার দরজায় আসার কেন প্রয়োজন হলো? যদি আপনার গ্রামের, আপনার ঘরের বেকার যুবকটার জন্য এই সরকার ভাবত, তাহলে হঠাৎ 10 বছর পর আপনার দরজায় দরজায় আসার গল্প হচ্ছে কেন? দিদি বলো আপনাদের কোনো অসুবিধা রাখবো না, রাখবা। একটা কর্মসূচি চালু করলো, দিদিকে বলো। কোথায় বলবে, কিভাবে বলবে, যাবে, তারা আপনাদের কথা শুনবে, রেকর্ড করবে, দিদিকে পাঠাবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রকল্পের নাম হলো দিদিকে বলো। আপনারা কজন দিদিকে বলার কেউ পেয়েছেন আমি জানি না। দিদিকে বলার পর আপনাদের কোনো সমস্যা সমাধান হয়েছে কিনা তাও জানি না। সেই জন্যই বললাম আপনাদের জীবনের অভিজ্ঞতা উপলব্ধির উপরে আমরা অক্ষয় সাতটার ভাগ্য থাকতে চাইছি। যদি আপনাদের অভিজ্ঞতা উপলব্ধি মনে হয় যে দিদিকে বলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে, আমাদেরকে ভোট দিতে হবে না। আমাকে একজন বলছিল, দিদি বলছে মুখে কর্মসূচির নাম দিদিকে বলো, কিন্তু সঙ্গে সঙ্গে দিদি এটা করেছে, পিঠে বেঁধেছি কুলো আর কানে ভরেছি। এসে গেল কি দেখলো, দিদিকে বলো কর্মসূচি বাজারে খেলো না, নতুন কিছু খাওয়াতে চলে এলো। রাজনীতিতে একটা ভাষা শুরু হয়ে গেছে, এটা মার্কেটে খাচ্ছে না। দিদি যাই প্রকল্প করে সঙ্গে সঙ্গে রিপোর্ট নিচ্ছে, মার্কেটে খাচ্ছে। তো এখন আপনি পেটে কি খাচ্ছেন দেখার দরকার নাই, মার্কেটে কোনটা খাচ্ছে সেটা দেখবে। মার্কেটে খাওয়া মানে আপনি বিভ্রান্ত হচ্ছেন তো, আপনি প্রতারিত হচ্ছেন তো। তৃণমূল যেটা না বলছে সেটাকে না বলে মানছেন তো, তৃণমূল যেটাকে হ্যাঁ বলছে সেটাকে হ্যাঁ বলে মানছেন তো। এটাই হচ্ছে মার্কেটে খাচ্ছে কিনা। সেই মার্কেটে খাওয়ার জন্য তিনি আরেকটা পরিকল্পনা করলেন, কি দুয়ারে দুয়ারে। আরে বাপ, দরজায় দরজায় হাজির হয়ে যাবে সরকার, আপনার সব সমস্যার সমাধান করে দেবে। চিকিৎসা দেবে, স্বাস্থ্য দেবে, জমি দেবে, বাড়ি দেবে, ঘর দেবে, সব সমস্যার সমাধান করে দেবে। আলাদিনের চিরাগ কারীর হাতে নেই। মমতা ব্যানার্জি, আপনার হাতে আলাদিনের চিরাগ নেই। নরেন্দ্র মোদী, আপনার হাতে আলাদিনের চিরাগ নেই। সকাল থেকে রাত পর্যন্ত বাংলায় নির্বাচনে আর কিছু দেখতে পাচ্ছে না মানুষ, শুধু প্রতিশ্রুতির বন্যা বইছে, শুধু প্রতিশ্রুতির বন্যা বইছে। এতদিন সেই প্রতিশ্রুতিগুলো আর করেননি কেন?
এলাকার গরিব মানুষ কি আপনাকে মানা করেছিল যে আজ যে কথাটা বলছেন প্রতিদিন নাকি 3 বার করে 5 টাকা খেতে দিবে? তো এতদিন আপনি করেননি কেন? এতদিন আপনাকে কে মানা করেছিল? যদি আজকে গরিব মানুষের খিদে থাকে, গতকালও ছিল, 5 মাস আগেও ছিল, তাহলে আজকে আপনার গরিব মানুষকে দয়া করার কেন প্রয়োজন হলো যে আপনাকে প্রতিদিন 5 টাকা করে 3 বেলা খাবার দেবে? আবার বাপরে, 1 বেলা জুটে নেবার দিদি 3 বেলা দিবে খাবার। টাকা আসবে কোথায়? আকাশ থেকে পড়বে। খাবার আসবে কোথায়? আকাশ থেকে পড়বে। দিদি জাদু জানে। আপনি গ্রামের মানুষ, নিজেকে প্রশ্ন করুন। স্বাস্থ্যকেন্দ্রে যান, কটা ডাক্তার আছে দেখে নিন, কটা নার্স আছে দেখে নিন, আপনার চিকিৎসা হচ্ছে কিনা দেখে নিন, আপনার চিকিৎসা হচ্ছে কিনা দেখে নিন। স্বাস্থ্য প্রকল্প এখনো চালু আছে, আগেও ছিল। নতুন করে কাগজের মোড়কে বিজ্ঞাপন দিয়ে করার কোনো দরকার নাই। স্বাস্থ্য প্রকল্পের ইন্স্যুরেন্স প্রকল্প আগেও আছে, এখনো আছে, আগামী দিনও চলবে। আগেও ছিল প্রকল্প, আজও আছে, আগামী দিনও চলবে। কিন্তু চলবেটা কার হাত দিয়ে? সমস্যা কোথায় জানেন? যার হাত দিয়ে চলে সেখানে সমস্যা। মনে করুন আপনার বাড়িতে একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর তো আছে, কিন্তু ট্রাক্টর যে চালাবে সে যদি সকাল থেকে রাত পর্যন্ত চুল্লু খেয়ে ট্রাক্টর চালায়, তো সন্ধ্যের মধ্যে ট্রাক্টর অ্যাক্সিডেন্ট হবেই হবে। সেই জন্য মেশিন তো আছে। পশ্চিমবঙ্গের সমস্যা এখানেই, সরকার আছে, স্কিম আছে, টাকা আছে, সবকিছু আছে, চালাবে কে? যারা চালাবে তারা ঠিক করে নিয়েছে আমরা মেরে খাবো, যতদিন ক্ষমতায় থাকবো সকাল বিকাল মেরে খাবো। এইটা যদি একটা সরকারের কর্মীর, সরকারি দলের কর্মীর এটা যদি সিদ্ধান্ত হয়, মানুষ কোথায় যাবে? আর সিদ্ধান্ত হবেই না। কেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলছেন, ভাই তোরা 75 ভাগ খা, আমাকে 25 ভাগ দে। তে ভাগা করে দিয়েছে, 3 ভাগ কর্মী খাবে, 1 ভাগ দিদি খাবে। তাই আজকে বাংলা খাওয়া খাওয়ির বাংলায় রূপান্তরিত হয়েছে। আপনার পয়সা আপনার পকেটে না এসে তৃণমূল নেতার পকেটে চলে যাচ্ছে। সমস্যাটা এই জায়গাটাই। আপনাকে বলবে তোমাদের ঘরের টাকা দিচ্ছি। এই ঘরের টাকার ইতিহাস কি? 2011 সাল, 2011 সাল কংগ্রেসের ইউপিএ সরকার, তারা সিদ্ধান্ত নিল একটা সেন্সাস করব, কাস্ট সেন্সাস। ভারতবর্ষের কোন গ্রামে কোন সম্প্রদায়ের কত মানুষ গরিব সেটা মাপার জন্য একটা কাস্ট সেন্সাস, জাতি অনুযায়ী তার গণনা শুরু হলো। সেই গণনায় দেখা গেল যে ভারতবর্ষের বৃহৎ অংশের মানুষ এখনো গৃহ পাচ্ছে না। তাই কেন্দ্রীয় সরকার, ইউপিএ সরকার, কংগ্রেস সরকারের আমল থেকে 2011 সাল থেকে শুরু হয়েছিল গৃহ নির্মাণের টাকার বরাদ্দ। আজকেও আপনি যে টাকাটা পাচ্ছেন সেই সেন্সাসের তালিকা অনুযায়ী, নতুন করে কোনো তালিকা হয় না। দিল্লিতে যে তালিকা জমা আছে 2011 সালের, সেই তালিকা অনুযায়ী আজও আপনি গৃহ নির্মাণের টাকা পাচ্ছেন। কিন্তু পাচ্ছেন কিভাবে? তৃণমূলের নেতা এসে বলবে, তোমাকে তো ভাই ঘরের টাকা করে দিলাম, আমাকে 20,000 দাও। তোমাকে তো ঘরের টাকা করে দিলাম, আমাকে 30,000 দাও। এইভাবে পাচ্ছেন। আপনার পাওনা, আপনার অধিকার, আপনার হক, এটাকে আজকে তৃণমূল আপনাকে দিচ্ছে না, দিচ্ছে টাকা খেয়ে, যেটাকে বলা হয় কাটমানির রাজনীতি। নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখুন। মমতা ব্যানার্জি বলছে বাংলার গরিব কৃষকের নাকি 3 গুণ রোজগার বেড়ে গেছে দিদির আমলে। আমি কৃষক না, আমি তাই জানি না। আপনি কৃষক, আপনি বলুন আপনার রোজগার কি 3 গুণ বেড়েছে? যদি 3 গুণ বেড়ে থাকে সব ভোট তৃণমূলকে দিন, অক্ষয়কে একটা ভোট দিতে বলবো না। ভারতবর্ষের মোদি বলছে কৃষকদের রোজগার 2 গুণ বাড়িয়ে দিলাম। দিদি বলছে 3 গুণ, মোদি বলছে 2 গুণ। কোথায় যাবেন আপনারা? আমরা জানি, আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু রোজগার কমে যাচ্ছে। বাজারে আগুন, বাজারে আগুন। যে টাকা রোজগার হয় সংসার ভালো করে চলে না। শখ থাকে অনেক কিছু, ইচ্ছে থাকে অনেক কিছু, মেটানো যায় না, কারণ টাকার অভাব।
চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে সেচের দর বেড়ে যাচ্ছে, বীজের দর বেড়ে যাচ্ছে, সারের দর বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দর বেড়ে যাচ্ছে। সর্বোপরি ফসল ফলানোর পর ফসল বিক্রির দর কমে যাচ্ছে। তো মানুষ কোথা থেকে টাকা পাবে? রোজগারটা কোথা থেকে হবে? ভালো কি করে থাকবে? সেই নিয়ে কোনো আলোচনা নাই। খালি ঘোরে স্বপ্ন দেখাও মানুষকে, স্বপ্নের সওদাগর হয়ে মানুষকে স্বপ্ন দেখাও তোমাদের জন্য আগামী দিন আরো সুন্দর আসবে। কোথায় সেই সুন্দর দিন? 10 বছর তো পার হয়ে গেল, 10 বছরে কিছু দেখলাম না আমরা। কৃষকের রায় নাকি 3 গুণ বেড়ে গেছে, ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে। আপনারাই বেড়েছে 3 গুণ? নিজে বিচার করে দেখুন। আজকে পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু আয় ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে কমে গেছে। ভারতবর্ষের 36টা রাজ্য মাথা পিছু আয়ের তালিকায় পশ্চিমবঙ্গে স্থান 23 নম্বরে। অর্থাৎ 36টার মধ্যে আমরা গরিবের স্থানে যদি বিচার করা হয় তাহলে আমাদের স্থান হচ্ছে 23 নম্বর। আমরা কি এগোলাম? আমরা কি এগোলাম? ঘরে চাকরি আছে, টেট পরীক্ষা হয়, শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়, সব দাঁড়িয়ে থাকে। বিধায়ক বলছে আমার বৌদিকে আমার বোনকে আমি চাকরিতে ঢুকিয়ে দিয়েছি তৃণমূল করে। তাই তৃণমূল আজকে করে কমে খাবার পার্টির নাম হয়ে গেছে। তৃণমূল গরিব মানুষের পাশে থাকে না। একদিন এই এলাকায় মাওবাদীদের মুক্তাঞ্চল ছিল, তারপর এই এলাকা তৃণমূলের মুক্তাঞ্চল হয়েছে। আজকে এই এলাকা সংযুক্ত বাম মোর্চার মুক্তাঞ্চল হতে চলেছে। এই প্রখর রোদে আপনাদের উপস্থিতির প্রমাণ দিচ্ছে। তাই জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন, জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন আপনারা। এই কথাটা আমি বলতে চাই। ভালো করে ভাবুন তো, আপনার জীবনে আপনার গ্রামে এখন পর্যন্ত আপনার সংসার চালানোর জন্য সেটুকু যত সামান্য পাচ্ছেন সেটা কার দৌলতে বলুন? আচ্ছা, গ্রামে যদি 100 দিনের কাজ না থাকতো আপনি রোজগার করতে পারতেন? অন্য কোনো ব্যবস্থা ছিল না। খরা এলাকা, শুখা এলাকা, আপনি 100 দিনের কাজের সুযোগ পেয়েছেন। 2006 সাল এই 100 দিনের কাজের সুযোগ আপনার জীবনে কে এনে দিল? কংগ্রেস পার্টি, ইউপিএ সরকার। সেদিন এই কংগ্রেস বাম মিলে যে ইউপিএ সরকার চলেছিল, সেই ইউপিএ সরকার আপনার জীবনে 100 দিনের কাজ নিয়ে এলো। বলুন হ্যাঁ কি না? তাহলে 100 দিনের কাজ আপনার জন্য প্রয়োজন কে ভেবেছিল? ভারতবর্ষের কংগ্রেস পার্টি। কেন ভেবেছিল? যে কংগ্রেস পার্টি এই ভাবনা নতুন নয়, যুগ যুগে সাধারণ মানুষের জন্য কংগ্রেস পার্টি এইভাবেই ভেবে। এই ভাবনা থেকে সন্তান সম্ভব মায়েদের জন্য এই ভাবনা থেকে আইসিডিএস হয়েছিল, এই ভাবনা থেকেই মিড ডে মিল চালু হয়েছিল, এই ভাবনা থেকেই রেশন ব্যবস্থা চালু হয়েছিল, এই ভাবনা থেকেই আপনার ঘরে বিদ্যুতের যোগাযোগের ব্যবস্থা চালু হয়েছিল, এই ভাবনা থেকেই 100 দিনের কাজ চালু হয়েছিল, এই ভাবনা থেকে খাদ্য সুরক্ষা আইন চালু হয়েছিল। বলুন আজকে 2 টাকা 3 টাকা চাল আপনার জীবনে কে এনে দিয়েছে? ইউপিএ 2 সরকার। কিভাবে? খাদ্য সুরক্ষা আইন মোতাবেক। তাই যে কথাটা বলতে চাই, আপনার জীবনে আজও আপনি যেটুকু রোজগার করে সংসার চালাচ্ছেন তাকিয়ে দেখুন। আপনার ঘরের বাচ্চাটা যে পড়াশোনা করতে যাচ্ছে স্কুলে, সে বিনা পয়সায় পড়াশোনার ব্যবস্থা কে করেছে? ইউপিএ সরকার। শিক্ষার অধিকার আইনি অধিকার, আইনি ক্ষমতা দিয়েছে আপনাকে। কাজের অধিকার আইনি অধিকার, আইনি ক্ষমতা দিয়েছে। সিপিএম কংগ্রেস তৃণমূলের দয়ায় নয়, আপনি পাবেন, কারণ আইন আপনাকে সুযোগ দিয়েছে। খাদ্য সুরক্ষা আইন, খাদ্যের অধিকার আইনি অধিকার আপনাকে কংগ্রেস দিয়েছে। অস্বীকার করতে পারেন কেউ? আমরা কিন্তু ক্ষমতায় নেই বাংলায়, কিন্তু আমরা এগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু মানুষের কাছে পৌঁছে দিলে কি হবে? মাঝ রাস্তায় তো লুট হয়ে যাচ্ছে। মাঝ রাস্তায় কারা? তৃণমূলের নেতারা তো লুট করে নিচ্ছে। ভুয়া জব কার্ড, আপনার ঘরের টাকা ঘুষ, সব কিছু নিয়ে লুট চলছে বাংলায়। সারা বাংলাকে লুটের ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। বাংলায় লুট ছাড়া সরকারি দল আর কিছু নেই। তৃণমূলের নেতাদের দিকে তাকান। তৃণমূলের যে সমস্ত নেতা আগে বিড়ি ফুঁকতো, এখন সিগারেট খায়, তাকিয়ে দেখুন।
তৃণমূলের যে সমস্ত নেতা আগে সাইকেলে চড়ত, এখন 4 চাকায় চড়ে। তৃণমূলের যে সমস্ত নেতার ঘর বাড়ি কাঁচা ছিল, এখন পাকা নয়। এখন কোতলপুরে তো থাকতে তাদের ভালো লাগে না, এখন কলকাতায় তারা বাড়ি পাচ্ছে। আপনার টাকা মেরে, আপনার অধিকার কেড়ে, আপনাকে বোকা বানিয়ে তারা লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে। তৃণমূল দলের একটা মন্ত্রী কিছুদিন আগে বলেছিল যে এখন তৃণমূল 3 রকমের হয়ে গেছে। আমি না, একটা মন্ত্রী বলেছে, পুরনো তৃণমূল, নতুন তৃণমূল, হালের তৃণমূল। বলছে যত গন্ডগোল হালের তৃণমূল করছে। আগামী দিনে যদি আপনার স্কুলের বাচ্চাকে ভর্তি করতে হয় স্কুলে, হয়তো স্কুলে এমন প্রশ্ন আসবে আগামী দিনে যে তৃণমূল কয় প্রকার ও কি কি, তখন আপনাকে বলতে হবে তৃণমূল 3 প্রকার, পুরনো, নতুন আর হালের। এবার যদি বলে আপনাকে ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও, ব্যাখ্যাটা কি হবে আপনাদেরকে জানিয়ে যাই। পুরনো তৃণমূল তারা ভেবেছিল ক্ষমতায় এলাম, ক্ষমতা দখল করলাম, এ ক্ষমতায় থাকতে হবে, অনেক দিন ধরে খেতে হবে, ধীরে ধীরে কিন্তু ভালোভাবে খেতে হবে, অনেক দিন ধরে খেতে হবে, তাহলে আমরা সুস্বাস্থ্য থাকবো, আমাদের ভালো দিন চলবে। নতুন তৃণমূল এলো, কিছু কংগ্রেস থেকে পালিয়ে, কিছু সিপিএম থেকে পালিয়ে। নতুন তৃণমূল এসে কি বললো, ওই যে বাঁকুড়ার তৃণমূল হয়ে গেছে যে আমাদের কংগ্রেসের এমএলএ জিতে, বিষ্ণুপুরে আমাদের কংগ্রেসের এমএলএ জিতে যেটা তৃণমূল হয়েছিল, এই নতুন তৃণমূল তারা গিয়ে কি বললো, তারা বললো দাদা সময় এখন ভালো আছে, কিন্তু সব সময় যে ভালো থাকবে তা তো না, তাই সময় থাকতে করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। অতএব সময় থাকতে তাড়াতাড়ি করে খাও, হজম না হলে হজমি খাও, দেরি করা যাবে না। আর হালের তৃণমূল তারা বলছে ওসব ঝামেলা করার দরকার নাই, যা পাবি দিলে খাবার দেওয়ার দরকার দিলে। তো মাছ মাংস খেলে দিদি ভাইয়ের আমলে, বানিয়ে দিদি ভাইয়ের আমলে, ঘর করে দিদি ভাইয়ের আমলে, এটাই আজকের বাংলা। তাই এই বাংলার মানুষ নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করুন, কি করবে। আজকে মানুষের অভাব আছে, পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ পেয়েছে গ্রামে, কোনো ব্যবস্থা হয়েছে? পরিযায়ী শ্রমিকদের বাড়ি থেকে আসার সময় বাংলার মুখ্যমন্ত্রী বলো এই করোনা চেপে আসছে, করোনার রোগ নিয়ে আসছে, দেখে ঢুকতে দিব না বাংলায়। মনে করে দেখুন, এ বাংলার কৃষক, আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষে 23 ফসলের উপরে ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হয় 23টা ফসলের উপরে। তার মধ্যে ধানের দর এবছর কত? ধানের দর এবছর 1868 টাকা 1 কুইন্টাল ধানের দর। এটা কে ঠিক করে? 1960-এর দশক থেকে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে প্রত্যেক বছর জানিয়ে দেওয়া হয় ধানের দর কত হবে। এবছরের ধানের দর 1868 টাকা, এ গ্রেডের ধানের দর 1888 টাকা। এটা আমরা চালু করেছিলাম কংগ্রেসের ইন্দিরা গান্ধীর আমল থেকে। আপনি কি আপনার ধান 1868 টাকায় 1 কুইন্টাল বিক্রি করতে পারছেন? আপনি কি এ গ্রেডের ধান 1888 টাকায় 1 কুইন্টাল বিক্রি করতে পারছেন? রাজ্য কিনছে না, রাজ্য কিনবে না, রাজ্যের টাকা নাই। পাশের রাজ্য ছত্তিশগড় চলে যান, ছত্তিশগড়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর নাম বাঘেল সাহেব। সেই বাঘেল সেখানকার কৃষকদের 1 কুইন্টাল ধানের কত দর দিচ্ছে জানেন? জেনে নিন, 2500 টাকা। এখানে শিক্ষিত ছেলে আছো ভাই, দেখে নাও টিভি, দেখে নাও ইন্টারনেট খুলে, ছত্তিশগড়ের ধানের দর কত? 2500 টাকা 1 কুইন্টাল ধানের দর দিচ্ছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। আপনি এখানে পাচ্ছেন? মেরেকে খাচ্ছে ওরেরা, দালালরা, মালিকরা, আপনি পাচ্ছেন না। তাই এলাকার মানুষ, আবার বলছি, আপনাদের অভিজ্ঞতার নিরিখে বিচার করুন, অভিজ্ঞতার নিরিখে বিচার করুন। দুটো রাজনৈতিক দল মানুষকে ধাপ্পা বানানোর জন্য ময়দানে নেমেছে। এই দুটো রাজনৈতিক দলের পরিচয় জানেন? 6 বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল, 6 বছর আগে নরেন্দ্র মোদী বলেছিল আমাকে ক্ষমতায় আনো, 100 দিনের মধ্যে বিদেশ থেকে সব টাকা নিয়ে আসবো। সেই টাকা নিয়ে এসে সবাইকে বেটে দিব, এক একজন 15 লাখ টাকা করে পাবে। কে বলেছিল? নরেন্দ্র মোদী। 2014 সালে বলেছিল বিদেশের ব্যাংক থেকে টাকা নিয়ে আসবো। আজকে 2021 সাল, মানে 7 বছর হয়ে গেল। আপনি কি 15 লাখ তো দূরে থাক, 15 পয়সা পেয়েছেন? না।
যখন জিজ্ঞেস করে তখন বলে এগুলো নির্বাচনের সময় বলতে হয়, তাই আমরা বলি। দিদিও জানে নির্বাচনের সময় যা বলবো তা করবো না, মোদিও জানে নির্বাচনের সময় যা বলবো তা করবো না। আর কংগ্রেস করে আপনাদের কাছে কথা বলছে, আপনাদের জীবনে করে তারপর কথা বলছে। আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু তাকিয়ে দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গ্রামে গ্রামে পঞ্চায়েত ব্যবস্থায় যত প্রকল্প আছে সব কংগ্রেসের জমানায়। পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ কংগ্রেসের জমানায়। আজকে ভারতবর্ষের মানুষ অস্বীকার করতে পারেন যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য সংরক্ষণের ব্যবস্থা কে করেছে? কংগ্রেস। মহিলাদের জন্য 50% পঞ্চায়েতের আসনের ব্যবস্থা কে করেছে? কংগ্রেস। অস্বীকার করতে পারেন? ভারতবর্ষের যা কিছু ভালো কাজ কংগ্রেস ছাড়া কেউ করতে পারে না। তাই বলছি আপনাদের কাছে, কংগ্রেস এবার সিদ্ধান্ত নিয়েছে, বারবার সিদ্ধান্ত নিয়েছে, এই বাংলাকে এইভাবে আমরা আর হারাতে রাজি নয়। গতকাল আমি ইশতেহার প্রকাশ করেছি কংগ্রেসের পক্ষ থেকে। সেই ইশতেহারে বলে দিয়েছি, ক্ষমতায় আনুন গরিব মানুষ, আপনাদেরকে আমরা নগদ টাকা দিতে চাই। কেন জানেন? নগদ টাকা ছাড়া বাজার ঠিক হবে না। নগদ টাকা পেলে আপনি বাজারে যাবেন, বাজারে খরিদ করবেন, খরিদ করলে বিক্রি বাড়বে, বিক্রি বাড়লে নতুন করে উৎপাদন শুরু হবে। ভারতবর্ষের অর্থনীতি, বাংলার অর্থনীতি নতুন দিশা পাবে। তাই ভারতবর্ষের কংগ্রেস একটা প্রকল্প চালু করেছে, ন্যায় প্রকল্প। সমাজে যারা গরিব স্তরের মানুষ তাদেরকে প্রতি মাসে টাকা, নগদ টাকা দেওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা ক্ষমতা এলে বাংলার গরিব মানুষদেরকে প্রতি মাসে, শুনে রাখুন, বাংলার গরিব মানুষদের প্রতি মাসে 5,700 টাকা করে আমরা নগদ সহযোগিতা করব। জেনে রাখুন। আপনারা বলতে পারেন যে আপনিও তো আরেক গল্প শোনাচ্ছেন। আমি গল্প শোনাতে আসিনি। ছত্তিশগড় রাজ্য কংগ্রেসের পরিচালনায়, সেই ছত্তিশগড় রাজ্যের খবর নিন, সেখানকার গরিব কৃষকরা নগদ পাচ্ছে। খোঁজ নিয়ে দেখুন। কংগ্রেসের প্রকল্প আমি করিনি, এ প্রকল্প রাহুল গান্ধী, এ প্রকল্প সোনিয়া গান্ধী। প্রকল্পের নাম ন্যায় প্রকল্প, তার মানে ন্যূনতম আয় প্রকল্প। ন্যূনতম আয় প্রকল্প মানে ন্যায় প্রকল্প। কারণ আমরা মনে করছি মানুষের পকেটে এই মুহূর্তে নগদ টাকার অভাব চলছে। যতদিন মানুষের পকেটে নগদ টাকার অভাব চলবে ততদিন বাজার চাঙ্গা হবে না। মানুষ যদি খরিদ করতে না পারে তো দোকানি চালাবে কি করে দোকান? তাই মানুষ খরিদ করতে তখন পারবে যখন মানুষের পকেটে পয়সা থাকে। আজকে গ্রাম বাংলায় মানুষের রোজগার কমে গেছে, মানুষের রোজগার হারিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে রুটি রুজি নেই, পশ্চিমবঙ্গে চাকরি নেই, বাকরি নেই, কিছু নেই। 5 লক্ষ পদ খালি পড়ে আছে, চাকরি দেওয়ার ব্যবস্থা করেনি। আরো জেনে রাখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 10 বছর আমাদের কি দিয়েছে আপনি কি জানেন? আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ কত? গত 10 বছরে বাংলায় পশ্চিমবঙ্গ সরকার ধার করে বসেছে কত জানেন? 4,50,000 কোটি টাকা। কালকে যদি আপনার ঘরে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, তার মাথার উপরে ধার হবে 55,000 টাকা। যে নিজে রোজগার করতে পারে না, নিজে ধারে ডুবে আছে, আপনার ঘরে আপনি সংসার চালান। সংসার যদি শুধু ধার করে চলে, সেই সংসারে কি সুখ শান্তি আসতে পারে? পারে না। একইভাবে রাজ্যটা একটা বড় সংসার, সেখানে 4.5 লক্ষ কোটি টাকা মাথার উপরে ধার। এই ধার শোধ করতে সরকারের দফা রফা শেষ হয়ে যাচ্ছে, ধার শোধ করতে পারছে না। তাই নতুন চাকরি হবে কি করে, নতুন শিল্প হবে কি করে? তাই কিছু হচ্ছে না। ডাক্তার নিয়োগ হয় না, শিক্ষক নিয়োগ হয় না। তার কারণ একটাই, সরকারের হাতে টাকা নেই। সরকার আজ ছাই ফেলতে ভাঙা কুলোর অবস্থা। তাই বিজেপি একদিকে কি করছে? পশ্চিমবঙ্গে এসে সাম্প্রদায়িক রাজনীতি করছে। দিদি সেও সাম্প্রদায়িক রাজনীতি করছে। তাকিয়ে দেখুন, এই দিদি বাংলার মুসলমানদের বলেছিল আমাকে ভোট দাও, ইমাম ভাতা দেব, মুয়াজ্জিন ভাতা দেব। এই দিদি বাংলার মুসলমানদের বলেছিল 10,000 নতুন মাদ্রাসা করে দিব। করেছে কিছু না। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিদি যখন জন্মায়নি, কংগ্রেস যখন জন্মায়নি, তখন থেকে আছে। এটা সমাজের মানুষ করে। তার জন্য ওয়াকফ বোর্ড আছে, ওয়াকফ সম্পত্তি আছে।
ধর্মপ্রাণ মুসলমানরা তারা আল্লাহ তাআলার নামে উৎসর্গ করে তাদের অর্থ, তাই দিয়ে হয় ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ড থেকে চলে ইমামদের মুয়াজ্জিনদের ভাতা, সমাজ এটা চালায়। কোনো পার্টির কোনোদিন চালায়নি, কারণ এটা পার্টির দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু বাংলার মুসলমানদেরকে খুশি করার জন্য বলে দিল ইমাম ভাতা দেব, মুয়াজ্জিন ভাতা দেব। টাকা এসছে থেকে ওয়াকফ বোর্ড থেকে। ওয়াকফ বোর্ড কার? মুসলমানদের। কেন ওয়াকফ বোর্ড? সেই ওয়াকফ বোর্ডের টাকা নিয়ে তারা তাদের সমাজের গরিবদের, এতিমদের তারা দেখভাল করে। এটার নাম ওয়াকফ বোর্ড। বিজেপি সুযোগ পেয়ে গেল, বললো তোমরা যখন ওয়াকফ বোর্ডের টাকা নিজেদের টাকা বলে চালাচ্ছ, তাহলে হিন্দুদের দিচ্ছ না কেন? দিদি দেখলো আরে বিপদ তো, আচ্ছা আচ্ছা হিন্দু পুরোহিত তোমাদের জন্য টাকা দিলাম, পুরোহিত ভাতা চালু হয়ে গেল। এটা কি রাজনীতি? কাকে? সকলের জন্য উন্নয়ন করো, সকলের জন্য ভালো করো। কখনো মুসলমান কখনো হিন্দুদের একটা গোষ্ঠীকে খাতির করার মধ্য দিয়ে সকলের তো ভালো হয় না। দুর্গা পুজো এলো, 50,000 টাকা দুর্গা পুজোর প্যান্ডেলে দিয়ে দিল দিদি। কেন? হিন্দু দেখো তোমাদের পুজোতে আমি টাকা দিচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষের শুধু কি দুর্গা পূজা? পশ্চিমবঙ্গের বাঙালিদের 12 মাসে 13 পূজা। পশ্চিমবঙ্গের আদিবাসীদের একটা নয় 1000টা পূজা। পশ্চিমবঙ্গের মুসলমানদের ঈদ, বকরিদ, শবে বরাতের অনুষ্ঠান। তাই তুমি অনুষ্ঠান দাও, তা হবে না। দুর্গা পুজোর টাকা কেন? হিন্দু পাঞ্জাবের কংগ্রেস সরকার কমিয়ে দেখিয়ে দিয়েছে। যান ছত্তিশগড়ে 1 লিটার পেট্রোলে 12 টাকা দাম কমিয়ে দিয়েছে। ডিজেলে 1 লিটার ডিজেলে 4 টাকা দাম কমিয়ে দিয়েছে। কি করে পারে? মানুষের প্রতি ভালোবাসা থাকে, তবেই পারে না। দিদি লুটছে বাংলাকে, তাই তেলের দাম এখানে কমে না, তাই ডিজেলের দাম কমে না, তাই গ্যাসের দাম কমে না। মোদি লুটছে, দিদি লুটছে। মোদি কিভাবে লুটছে? এক্সাইজ ডিউটি নিয়ে। দিদি কিভাবে লুটছে? ভ্যাটের ট্যাক্স নিয়ে। 2 রকমের ট্যাক্স। একটা ট্যাক্স কেন্দ্রীয় সরকার নেয়, এক ধরনের ট্যাক্স। একটা ট্যাক্স রাজ্য নেয়, রাজ্যের ট্যাক্স। এই 2 ট্যাক্সের যাতা করে পরে মানুষের দাবিশ্বাস হচ্ছে, বাজারে জিনিসপত্রের আগুন দর। দিদিকে এই নিয়ে কোনো কথা বলছে না। দিদি যাতে মাতাল তাহলে ঠিক, দিদি জানে কোথায় কোনটা খাবে। ওই যে বললাম এখন বাজারে কোথায় কোনটা খাবে, এই খাবের রাজনীতি শুরু হয়েছে। তাই এলাকার মানুষ সাম্প্রদায়িক রাজনীতি বাংলায় আমরা করতে দেব না। এই দিদি বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়েছে, বিজেপির সঙ্গে সরকার করেছে, বিজেপির সঙ্গে ভোট করেছে। 99 সালে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট আঁতাত করেছিল, মনে করে দেখুন। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে সকালে এক কথা বলে, বিকেলে এক কথা বলে। সারদা নারদা এই বাংলাকে সর্বশান্ত করেছে। না মোদি ব্যবস্থা নিয়েছে, না দিদি ব্যবস্থা নিয়েছে। এরা সব সমান সমান দাড়ি পাল্লায়, এটা মাথায় রাখবেন। এখন দিদি প্রতিযোগিতায় নেমেছে, কার সঙ্গে? মোদির সঙ্গে। কিসের প্রতিযোগিতা? দিদি বলছে আমি চণ্ডীপাঠ জানি, আমি বড় হিন্দু। দিদি বলছে আমি ব্রাহ্মণ। আমরা তো জানি না কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে সাঁওতাল, কে আদিবাসী, কে তুমি। আমাদের তার পরিচয় তোমার দরকার পড়ে না। আমরা বলি আমরা সবাই মানুষ, সবার উপরে মানুষ ছোট, তাহার উপরে কে নাই, এটাই আমাদের বক্তব্য। অথচ আজ এ বাংলা বিজেপি পার্টি এসে বলছে হিন্দু মুসলমান আলাদা আলাদা হোক। দিদি বলছে আমি মোদির থেকে বড় হিন্দু। এই রাজনীতির কি মানে আছে? এই রাজনীতি কোথায় নিয়ে যাবে আমাদেরকে? আমার প্রয়োজন কি বড় হিন্দু হওয়া? কখনো শুনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ভোটের আগে মন্দিরে মন্দিরে যেতে হয়? এখন দিদি যেখানে যায় মন্দিরে মন্দিরে যাবে, দুয়ারে দুয়ারে, মন্দিরে মন্দিরে। দিদি মানুষের জন্য আর ভাবছে না, মোদির থেকে বড় হিন্দু প্রমাণ করতে নিয়ে গেছে দিদি। তাই বাংলা রাজনীতি আজ মানুষের কথা বলছে না। বাংলার নির্বাচন আজকে মানুষের কথা বলছে না। বাংলা নির্বাচন আজ সাম্প্রদায়িকতার কথা বলছে, বাংলার নির্বাচন আজ সংকীর্ণতার কথা বলছে। তাই আমরা এই নীতির বিরোধিতা করে, এই মানসিকতার বিরোধিতা করে আমরা সংযুক্ত মোর্চা বলতে চাই, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলের বাংলা, আদিবাসী মূলবাসী সকলের বাংলা। এই বাংলায় সকলের উন্নয়ন আমাদের লক্ষ্য। 54 বছর কংগ্রেস ভারতবর্ষ চালিয়েছে। আপনারা দেখেছেন ভারতবর্ষকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। যখন আমরা স্বাধীন হয়েছিলাম ভারতবর্ষের মানুষের আয়ু যে মাত্র 32 বছর, আজ ভারতবর্ষের মানুষের আয়ু 72 বছর। মনে রাখবেন কংগ্রেস এটাই পারে, কংগ্রেস এটাই করেছে। যখন কংগ্রেস স্বাধীনতার পর ক্ষমতা এসেছিল তখন সারা ভারতবর্ষে দুর্ভিক্ষ চলত। আজ দুর্ভিক্ষের গল্প নাই। সবুজ বিপ্লব করে মানুষকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছে এই কংগ্রেস। আপনার জীবনের প্রতিটা অন্ধকার বিচার করে দেখুন, ভাষণে নয়, আপনি খালি বিচার করেছেন। তাই আপনাকে বললাম আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনি বিচার করে দেখুন।
তৃণমূল বাম, তৃণমূল বিজেপি এরা চাইবে জগৎটাকে, সমাজকে, আপনার জীবনকে কান দিয়ে দেখাতে। আমি অনুরোধ করব আপনার জীবনকে আপনারা নিজেদের চোখ দিয়ে দেখুন, আর কিছু চাই না। কান দিয়ে জগৎ দেখবেন না, কান দিয়ে আপনি আপনার জীবনকে দেখবেন না, চোখ দিয়ে আপনার জীবনকে দেখুন, আপনাকে সব স্পষ্ট হয়ে যাবে। তাই পশ্চিমবঙ্গে যা প্রকল্প, সব প্রকল্প চালু থাকবে। তার উপরে কংগ্রেস পার্টির পক্ষ থেকে, সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বলে গেলাম, আমরা ন্যায় প্রকল্পে গরিব মানুষদের 5,700 টাকা প্রতি মাসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা আমাদের উপর ভরসা রাখবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। অক্ষয় আমাদের খুব ভালো ছেলে, একে বিক্রি করা যায় না, একে কেনা যায় না। আমি দারুণ কথা বলেছি, অক্ষয় তো অক্ষয়, ওর কোনো ক্ষয় নাই। আমরা আপনাদের ঘরের ছেলেকে দিয়েছি, আপনারা তার উপর ভরসা রাখতে পারেন। আপনাদের সকলের কাছে আশীর্বাদ, দুয়া, সহযোগিতা, দয়া চেয়ে অক্ষয়কে দেওয়ার আবেদন করে সকলকে আমার বাড়ির মা বোনদের আমার নমস্কার, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।